আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব অন্তর, মেকানিক্যাল, বুয়েট 2021। আচ্ছা, তোমাদের সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 15 মিনিট, ভেক্টর চ্যাপ্টার পুরাটা। তোমরা স্যারের কাছে পড়ছো 2 মাস বা 2.5 মাস পড়ছো, সেটা আমাকে দিচ্ছে মাত্র 1 ঘন্টা 15 মিনিট। তো বেসিক তো আলোচনা করা এখানে সম্ভব না, আর তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো বেসিক আছে, কারণ তোমরা এখানে পড়ো। আমি চেষ্টা করব তোমাদের এক্সট্রা যেগুলো লাগে প্লাস যেগুলা পড়ছো ওইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলা এইগুলা আলোচনা করার। তো মনোযোগী থাকবা আর একটু দ্রুত লেখার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। টাইপ 1 লিখবা, দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়। লিখবা দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়। টাইপ 1 দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়। আচ্ছা, লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, তাই না? দেখো, পি আর কিউ আমি দুইটা ভেক্টর নিলাম, এই দুইটার লব্ধি মানে কি? এই দুইটার যোগফল, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই আর এর মানটা আমরা কিভাবে বের করি? আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, তাই না? এখন দেখো, এই সূত্রটা আমরা ডট গুণনের মাধ্যমে কিভাবে আনি। আচ্ছা, এইটাতে দেখো তো, আমি দুই পাশে কি আর দ্বারা ডট গুণন করতে পারি না? দেখো তো, আমি দুই পাশে আর নিলাম, আর দিয়ে ডট গুণ করতেছি দুই পাশে। আর 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 এই দুইটার ডট গুণনে মান কি আসবে? দেখো, আর ডট আর করলে আমার কি আসে? আর ইন্টু আর কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে এখানে আসবে আমার আর স্কোয়ার। এইটাই তাহলে আমি কি লিখতে পারি? আর স্কোয়ার। এখানে দেখো পি প্লাস কিউ আমার আছে, এখানে কি আছে? আর। এই আর ইকুয়ালস আমি কি প্রথমে লিখে নিছি? পি প্লাস কিউ। তাহলে এখানে পি প্লাস কিউ এটা লিখলাম। এখন দেখো, এই দুইটা আবার আমার ডট গুণনে আছে, তাই না? ডট গুণনে থাকলে আমরা প্রত্যেকটার সাথে আলাদা করে ডট গুণন করতে পারি। দেখো, এইটা প্রথমে আমি নিব, এইটা দিয়ে এইটাকে একবার ডট গুণন করব। তাহলে পি ডট পি প্লাস পি ডট কিউ। ঠিক আছে, একটা রাশির আমার কাজ শেষ। আমার আরেকটা রাশি আছে কি? কিউ। তাহলে দেখো, কিউ দিয়ে প্রথমে এইটাকে কিউ ডট পি প্লাস এখানে কিউ ডট কিউ। এখন দেখো তো, পি ডট পি মানে কি? আমার পি স্কোয়ার। আচ্ছা, কিউ ডট কিউ মানে কি? কিউ স্কোয়ার। 5 গুণন 2 আর 2 গুণন 5, এটা কি আলাদা? তাহলে দেখো তো, পি ডট কিউ আর কিউ ডট পি এটা কি আলাদা না একই? তাহলে আমি কি একবার এটা লিখতে পারি না? পি ডট কিউ। এইটা দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন পি ডট কিউ মানে কি? 2pq cos আলফা। দেখো তো আসছে আমাদের, দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এইটা তুলে নাও, এইটা দেখানোর একটা কারণ আছে, এটা আগে তুলে নাও। এটা তো তোমাদের জানা সূত্র। এখন আমি তোমাকে দিলাম, এটাতে তো এরকম ছিল যে আমার দুইটা ভেক্টর ছিল, এই দুইটার আমি লব্ধি নির্ণয় করছি, পি আর কিউ, তাই না? এই দুইটার আমি লব্ধি নির্ণয় করছি। এখন আমি তোমাকে দিলাম যা তিনটা ভেক্টর এখানে আছে, এই তিনটা তুমি লব্ধি নির্ণয় করো এই সূত্র দিয়ে, এই সামান্তরিক সূত্র দিয়ে ওই তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। এটা কি কেউ করছে এখন পর্যন্ত? যে তিনটা ভেক্টরদের সামান্তরিকের সূত্র। দেখো, এইটাকে আমি নাম দিলাম পি, এইটাকে দিলাম কিউ, আর এইটাকে দিলাম এস। তাহলে এদের লব্ধি আর ইকুয়ালস টু কি? পি প্লাস কিউ প্লাস এস, তাই না? এইটা আমরা এই সূত্রে কিভাবে আনি? এটারও সেম। দেখো তো, দুই পাশে আমি আর দ্বারা ডট গুণ করতে পারবো না? পি প্লাস কিউ প্লাস এস ডট আর। আচ্ছা, এটা ব্র্যাকেটটার দরকার নাই। এখানে দেখো, আর ডট আর কি? আর স্কোয়ার। সেম ওইটার মতো করে সেম এটা প্রমাণ করে নাও, পি প্লাস কিউ প্লাস এস। এটাতেও আসবে আমার কি? পি প্লাস কিউ প্লাস এস। দেখো, পি দ্বারা প্রথমে প্রত্যেকটাকে
তারপরে কিউ দ্বারা আমরা প্রত্যেকটাকে ডট গুণন করব। কিউ ডট এস। আরেকটা কি আছে আমার, ও এখানে প্লাস চিহ্ন দেয়নি, এস, এস ডট পি প্লাস এস ডট কিউ প্লাস এস ডট এস। এখন এইটার দিকে তাকাও তো, পি ডট পি, তার মানে কি এটা আমার পি স্কোয়ার, তাই না? এইটা আমার কি দেখো, এই যে কিউ ডট কিউ প্লাস কিউ স্কোয়ার, এস ডট এস আমার কি এস স্কোয়ার। এখন দেখো এখানে আমার পি ডট কিউ আছে, এখানে আমার কিউ ডট পি আছে, এটা দুটাকে আমি কি লিখতে পারবো, 2 ইন্টু পি ডট কিউ, তাই না? সেম ভাবে দেখো তো, এখানে পি এস, এখানে এস পি, এটা আমি লিখতে পারবো 2 ইন্টু পি ডট এস প্লাস, আর দুইটা আমার আছে দেখো, ওইটা তো আগে চলে গেছে আমার, কিউ ডট এস, এস ডট কিউ, 2 কিউ এস। এখন ডট জন্য এখানে যখন আমরা আলফা লিখছি, আলফাটা কিসের মান ছিল, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই না? এখন তো আমার তিনটা ভেক্টর, আর ডট গুণ আছে কয়টার মধ্যে, দুইটা দুইটা না? এই দুইটা যখন আমি ডট গুণন করব, তখন এই দুইটার মধ্যবর্তী আমার কোণ দরকার না? এই কোণটা আমি ধরে নিলাম পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে? আর কিউ আর এস এর মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম বিটা, আর পি আর এস এই পুরাটা কোণ আমি ধরে নিলাম গামা। তাহলে এখন দেখো তো, এটা আমি লিখতে পারি কিনা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2 পি কিউ, পি কিউ এর মধ্যবর্তী কোণ কত দেখো তো, আলফা, 2 পি কিউ কজ আলফা প্লাস পি ডট এস, পি আর এস এর মধ্যবর্তী কোণ কত, গামা, তাহলে 2 পি এস কজ গামা প্লাস কিউ আর এস এই দুইটার মধ্যবর্তী কোণ কত, বেটা, তাহলে 2 কিউ এস কস বেটা। এটা তুলে নাও, এটা কাজে লাগতে পারে তখন তুমি তিন লব্ধি নির্ণয় করবা। আচ্ছা, এখন আমরা দেখব কোণ কিভাবে নির্ণয় করি। আচ্ছা দেখো, এখন লব্ধির দিক, লব্ধির দিক এই সূত্রটা আমরা সবাই পড়ছি, তাই না? tan theta equals to q sin alpha p plus q cos alpha। আচ্ছা দেখো তো, এইটা কি আমার সূত্র লেখা ঠিক আছে? এই সূত্র কি লেখা ঠিক আছে আমার? দেখো এইটাও কিন্তু ঠিক আছে, এইটাও ঠিক আছে, এইটা শুধু আমি পির সাথে কোণটা নিয়েছিলাম, তাই না? লব্ধির কোণটা, আর এইটার সাথে শুধু কিউ এর সাথে নিয়েছিলাম। এইরকম নির্দিষ্ট করে কখনো এরকম মুখস্থ রাখবে না যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এরকম করে মুখস্থ রাখবে না। এখানে দেখো তো, কিউ এখানে ছাড়া অন্য কোথাও আছে, অথবা এইটার পি এইটা এখানে ছাড়া অন্য কোথাও কি পি আছে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, লিখে নাও, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তোমরা সব সময় সিঙ্গেলে দেখবা, অন্যের সংসারে ভাত মারবা না, সে থাকবে সিঙ্গেল। এখন এইটা যাদের লেখা হয়ে গেছে তারা এই 1 নাম্বার ম্যাথটা তুলে নিতে পারো। বলে দিচ্ছি আমি একবার, যদি লেখা বোঝা না যায়। দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 288 এবং সর্বনিম্ন মান 4, রাশি দুইটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ। দেখা হয়ে গেছে। এখন দেখো এই ম্যাথে আমার ডাটা কি কি দেয়া আছে, আগে ডাটাগুলা চিহ্নিত করবা। ম্যাথ করার ক্ষেত্রে ডাটা চিহ্নিত করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ কোনটা কি জিনিস এটা যদি তুমি না বোঝো তাহলে কি সূত্র বসাবা। সর্বোচ্চ মান মানে কি, আর ম্যাক্স এর সূত্র তোমাদের মনে আছে? আর ম্যাক্স আমার কি ছিল, পি প্লাস কিউ, সরি দুইটা মানের যোগফল। আর আর মিনিমাম কি ছিল, পি মাইনাস বলবা না, এটাকে বলা হয় ডিফারেন্স। পি আর কিউ এর ডিফারেন্স, কিউ তো বড় হতে পারে, তখন তো মাইনাস মাইনাস তো আসবে না, কিউ বড় হতে পারে। তাহলে দেখো এইটার মান আমার কত দেয়া আছে, সর্বোচ্চ মান 28, তাই না? সর্বনিম্ন মান কত দেয়া আছে, 4। আচ্ছা এইটুকু আমি এভাবে রাখলাম, এই ডাটাটা আমার দেয়া আছে।
এখন প্রশ্নটা ভালো করে পড়ো যে রাশি দুইটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে, আচ্ছা কিভাবে ক্রিয়া করলে চাইছে, তাহলে এখানে কিসের মান চাইছে আমার, সেটা না, এটাকে বলা আলফা, মধ্যবর্তী কোণটা আমরা আলফা ধরে নিই না। যখনই দেখবা কিভাবে ক্রিয়া করলে তখন তোমরা বুঝবা কোণের মান চাইছে। আর ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দ্বারা ইন্ডিকেট করি। এখন দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা তো দেখালাম এখনই, তাই না? এইটা তো আমার লব্ধির মান, ঠিক আছে। এখন পরেরটাতে কি বলছে, কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান, এই যে আমার মানটা আছে এই মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ। তার মানে কি, এই যে লব্ধি আমার আছে এইটা ইকুয়ালস টু আর মিনিমাম এইটার 5 গুণ, তাই না? ঠিক আছে, এটা লেখা আমার। এখন দেখো এখানে আর এর মান আমি বসাই দিলাম পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা রুট করে ইকুয়ালস টু আর মিনিমামের মান কত দেয়া আছে 4 ইনটু 5। এখন এই জায়গা থেকে আমরা যদি আলফার মানটা বের করতে চাই তাহলে দেখো তো রাশি এখানে অজানা আমার কয়টা, পি কিউ আলফা, তিনটা না? তাহলে এটা থেকে আমরা বের করতে পারবো। আগে তোমার পি আর কিউ এই দুইটার মান দরকার। এখন আবার এই জায়গায় আসো, দেখো তো আমার পি প্লাস কিউ, আর এইটা তোমাদের ইচ্ছা কিউ মাইনাস কিউ ধরে নিতে পারো, পি মাইনাস কিউ, আমি পি মাইনাস কিউ ধরে নিলাম। এই দুইটা যদি আমি যোগ করে দেই 1 নাম্বার আর 2 নাম্বার, দেখো তো 1 প্লাস 2 যদি করি, আচ্ছা লিখে দিচ্ছি আমি, পি প্লাস কিউ আর নিচে ছিল পি মাইনাস কিউ, এখানে ছিল 28, এখানে ছিল 4। দেখো তো দুইটা যোগ করলে আমার কিউ কাটা যাচ্ছে না, 2p ইকুয়ালস টু 32, পির মান কত আসছে আমার 16 নিউটন, ঠিক আছে। এটা এখন কিউ এর মানটা তোমরা বের করো তো, কিউ এর মানটা কিভাবে বের করবা, বিয়োগ করতে পারো, অথবা দেখো পি প্লাস কিউ ইকুয়ালস টু আমার যদি 28 হয় তাহলে কিউ এর মান হচ্ছে 28 মাইনাস পি, 28 মাইনাস 16, 12 নিউটন, ঠিক আছে। এটা দেখো আমি পি কিউ দুইটারই মান পাইছি না, এখন এখানে পি আর কিউ বসায় দাও, পির মানটা আসছে আমার 16 প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 12 cos আলফা। এখন দেখো এই পাশে আমার রুট আছে, তাই না? রুট থাকলে কি এখান থেকে আমি আলফা বের করতে পারবো? এই পাশে স্কোয়ার করে দিলাম 20 স্কোয়ার, এই বাকি ম্যাথটা একটু তোমরা করে নিবা, আলফার মানটা তোমরা বের করে নিবা, এইটুকু এখন আপাতত রাখো, এইটুকু তো বের করতে পারবে, তাই না? এখন তো আর সমস্যা নাই। এখন এইটা লেখা হয়ে গেলে লিখবা টাইপ 2 অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি ছিল মনে আছে তোমার? দেখো তোমাদের অবস্থান ভেক্টর ছিল এইরকম, যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সাপোজ এখানে যে কোনো একটা আমার বিন্দু দেয়া আছে 4,9,11, এই বিন্দু দেয়া থাকে, মূল বিন্দু থেকে এটা ধরলাম 0, এটা ধরলাম পি। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে শুরু করে ওই বিন্দু নির্দেশক যে ভেক্টরটা আছে এটা হচ্ছে অবস্থান ভেক্টর, তাই না? এখানে আমি ওপি ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো তো 4i প্লাস 9j প্লাস 11k, এটা আমি লিখতে পারবো না? অবস্থান ভেক্টর পড়া আসছে সবার, তাই না? দেখো এখন তোমাদের একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা একটু মিশাই দিলাম, একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকায় নাও আগে। এইটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। প্রথমে আমার একটা বিন্দু দেয়া ছিল, এই একটা পয়েন্ট দেয়া ছিল 217, এইটা এই একটা বিন্দু দেয়া ছিল আমার। এখন দেখো এই বিন্দু থেকে আমি 2 একক সামনের দিকে গেলাম, 2 একক সামনের দিকে গেলাম, এই যে সামনের দিকে গেলাম এই রেখাটা দেখো তো কোন অক্ষের সমান্তর মনে হচ্ছে? এক্স অক্ষের না? এক্স অক্ষের কোন দিকে গেছি আমি, পজিটিভ না নেগেটিভ? কত ঘর 2, তাহলে নতুন এক্স এর স্থানাঙ্ক দেখো 2, এটা আগে ছিল
আর পজিটিভ দিকে আমি 2 বার গেছি, তাহলে কি +2। এটা তো এক্স অক্ষের স্থানাঙ্ক আমি পাইলাম। ওয়াই আর জেড অক্ষের যে স্থানাঙ্ক আছে এইটা কি কোনো চেঞ্জ হবে? দেখো এইটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর আমার কোনো সরণ ঘটেনি, পুরো সরণটাই ঘটছে আমার এক্স অক্ষ বরাবর। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 4,1,7। বুঝতে পারছো সবাই এটা? এখন দেখো এই জায়গা থেকে আমি নিচের দিকে আসলাম, সাপোজ ধরে নাও 5 ঘর আসলাম আমি নিচের দিকে, এইদিকে আমি 5 ঘর আসলাম। এইটা দেখো তো কোন অক্ষের সমান্তরাল মনে হচ্ছে? ওয়াই অক্ষে। কিন্তু ওয়াই অক্ষটা আমার কোন দিকে? উপরের দিকে। আমি আসছি কোন দিকে? নিচের দিকে না? 5 ঘর আসছি, তার মানে কি 5 একক আমি নিচের দিকে নামছি। আগে ছিল আমার কত? 1, নিচে নামছি আমি কতটুকু? 5 একক নিচে নামছি, এই জন্য মাইনাস। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 4 - 4 7। দেখো এখানেও কিন্তু এক্স আর জেড অক্ষ পরিবর্তন হয়নি। এইটা দেখো তো কার সমান্তরাল মনে হচ্ছে? জেড অক্ষের। এই দিকে মনে করো আমি 3 ঘর আসলাম, এটা জেড অক্ষের ধনাত্মক দিক নাকি নেগেটিভ দিক? ধনাত্মক না? তাহলে জেড অক্ষের সাথে আমি 3 যোগ করব না বিয়োগ করব? তাহলে নতুন জেড আসবে 7 + 3 = 10। এই বিন্দুর তাহলে স্থানাঙ্ক কত? 4 - 4 10, তাই না? এইটাকে আমি বি বিন্দু দিলাম। এই বিন্দু থেকে আমি এই বিন্দু থেকে এইভাবে আসলাম। এখন এইটা যদি আমার মূল বিন্দু হয়, এটা ওএ না? এটা ওএ ভেক্টর, আর এইটা ওবি ভেক্টর। ওএ ভেক্টর ইকুয়ালস আমরা কি লিখতে পারবো দেখো তো? 2i + j + 7 কে না? ওএ ভেক্টর দেখো 2i + j + 7 কে, ঠিক আছে এটা। এখন ওবি ভেক্টর কত দেখো তো? 4i - 4j + 10k, তাই না? এখন তোমাকে প্রশ্ন করা হলো যে আমি কতটুকু দূরত্ব গেছি? এ থেকে তো আমি বিতে গেলাম, আমার এবি এটা কতটুকু? এটা আমাদের এখন বের করতে হবে। এবির এই সূত্রটা তোমাদের মনে আছে কি? ওবি - ওএ। আচ্ছা, এখানে আমরা ওএ - ওবি কি জন্য লিখি না? এটা তো আমরা এভাবে লিখতে পারতাম যে ওএ - ওবি, তাই না? দেখো যখন তোমরা সরণের হিসাব করবা তখন সব সময় শেষ মাইনাস আদি, সব সময় শেষ মাইনাস আদি। তাহলে শেষে আমার কি ছিল? ওবি, আর প্রথমে ছিল ওএ। এখন ওবি ভেক্টরটা কত আমার? লিখে নাও 4i - 4j + 10k মাইনাস ওএ 2i + j + 7k। এখন দেখো তো এটা বিয়োগ করলে কত আসে? দেখো 2i - 5, এটা তোমরা একটু বিয়োগ করে দেখো এখনই, দেখো এটা আসে কিনা। এখন দেখো তো এক্স অক্ষের দিকে এখানে কয় ঘর? +2 হয়েছে, যে ওয়াই অক্ষের দিকে -5, জেড অক্ষের দিকে 3। দেখো তো এইটার সাথে মিলছে কি আমার? দেখো এক্স অক্ষের দিকে আমি 2 ঘর গেছিলাম, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 5 ঘর, তারপরে জেড অক্ষের প্লাসের দিকে 3 ঘর। দেখো এটা আমার মিলে গেছে। এটা ভালো করে তুলে নাও। এরপর আমরা দেখো এই টাইপের ভেতরে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সরণ নির্ণয়। এই টাইপের ভেতরে শুধু একটা টপিক লিখে নাও, সরণ নির্ণয়। একটা টাইপ লিখে নাও, সরণ নির্ণয়। আর ওই যে দেখো 2টা বৃত্ত আছে না? আচ্ছা আমি আবার আঁকায় দিচ্ছি, ওইটা আঁকায় নাও। সরণ নির্ণয়। এইদিকে দেখো, এইটা মনে করো একটা আমার ফুটবল ছিল, এটা একটা ফুটবল ছিল। এখানে আমি ভিন্ন একটা চিহ্ন দিছি যেন বোঝা যায়। এই পয়েন্টটা সাপোজ ধরুন আমি পিঙ্ক কালার করছি, মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার করছি সাপোজ। এই পয়েন্ট, এই বলটা যদি অর্ধেক ঘুরাই, পুরাটা কিন্তু ঘুরাবো না, আমি অর্ধেক যদি ঘুরাই, তাহলে দেখো তো এই পয়েন্টটা ঠিক উপরে আসবে না? অর্ধেক যদি ঘুরাই, সবাই বুঝতে পারছো তো এটা? এখন আমার বলছে কি যে আগে যে পয়েন্ট ছিল আর পরে যে পয়েন্ট আছে এইটার সরণ কত, এই বিন্দুটা সরণ কত। আচ্ছা এই পুরাটা আমি ঘুরলাম,
এ থেকে আমি বি বিন্দুতে সাপোজ গেছি, এইটা সরণ কি এই পুরাটা না? না, এইটা আমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা স্কেলার রাশি, এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব, তাই না? আর সরণ হচ্ছে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, তাই না? এইটা হচ্ছে আমার সরণ। যদি কারো এই টপিকে সমস্যা থাকে এটা তুলে নিতে পারো, আর না হলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। এখন দেখো এই পয়েন্টের আমার সরণ চাইছে, তাহলে কি আমি এই পুরাটা যেটুকু ঘুরছে এইটুকু নিব, না এইটার সোজাসুজি দূরত্ব নিব না? এই সোজাসুজি দূরত্বটা আমাদের এখন বের করতে হবে। এই পুরাটা ঘুরলে এটার পরিধির সমান ঘোরা হয় না? একটা বল যদি পুরাটা ঘুরে আবার ওই জায়গায় আসে, তার মানে এক পরিধি, এক পরিধি মানে কি 2πr পরিমাণ ঘুরছে, তাই না? কিন্তু এখানে আমি বলটা ঘুরেছি কতটুকু? অর্ধেক। এইটার অর্ধেক তাহলে কতটুকু? হ্যাঁ, এইটার অর্ধেক হচ্ছে πr। তাহলে এইখান থেকে আমার এইটুকু, এই পুরা দূরত্ব πr না? এটা বুঝতে পারছো সবাই? এটাকে আমি এ পয়েন্ট দিলাম, এইটা বি, এইটা সি। দেখো অনেকের মনে হতে পারে এই পয়েন্ট আমি কেন দিলাম। দেখো বলটা ঘুরছে, যখন ঘুরতিছে তখন এই তলটা ধীরে 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 এইটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে না? তখন পুরাটা এই বিন্দুটা তখন এই পাশে আসছে, এই বিন্দুটা, তাই না? উপরের বিন্দু। এই পুরাটা যদি 2πr হয় তাহলে এইটুকু ঘুরছে, এইটুকু কি πr, এইটুকু তো এখানে গেছে, তাই না? তাহলে এ বির মান আমি পাইছি। এখন দেখো এইটা যদি আমার কেন্দ্র হয়, এইটুকুর দূরত্ব কত? আর এটা ব্যাসার্ধ না আমার? এইটুকু আর, আবার এইটুকু কত? এটাও আর। তাহলে বি থেকে সি পুরাটা কি? তাহলে বিসি ইকুয়ালস টু আমি লিখতে পারবো কি 2r। এবার চিত্রে একটু সমস্যা আছে, কিন্তু এটা কিন্তু লম্ব হবে। দেখো তোমরাই দেখো, এটা উপরের বিন্দু না, আর এটা একদম নিচের বিন্দু, তাহলে এটা লম্ব। আমার চিত্রে একটু সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, এখন এইটা যদি লম্ব হয়, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমাদের কি সূত্র আছে? পিথাগোরাস। পিথাগোরাস। এখানে পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো তো এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মান আমি কতটুকু পাইছি দেখো তো, পাই আর, এটা পাইছি আমি এবির মান, পাই আর আমি বসাই দিলাম এখানে, পাই আর স্কয়ার। আর বিসির মান কতটুকু আমার? 2r, এখানে 2r। এইভাবে তোমরা এইগুলা সরণ নির্ণয় করবা। এসি ইকুয়ালস টু এইটা, এটা সরণ এইরকম হবে। তোমাদের এখন কাজ, তোমরা বাড়িতে নিজে চেষ্টা করবা, যদি এই বিন্দুটা এখানে না যেয়ে 4/3 ঘুরে এখানে গেছে, তাহলে এটা সরণ কতটুকু, এটা নিজেরা ট্রাই করে দেখবা। এইরকম যদি হয়, এই বলটা আমার 4/3 ঘুরছে, তাহলে কি এখানে পয়েন্টটা যাবে না আমার? তাহলে এই যে সরণ, এই সরণটা তোমরা বের করবা, তোমরা নিজেরা একটু করে নিবা। এটা তোলা হয়েছে, এটা তাড়াতাড়ি তোলাই না একটু। তোলা হয়ে গেলে টাইপ 3 লিখে নাও, ভেক্টরের উপাংশ। টাইপ 3 হচ্ছে আমার ভেক্টরের উপাংশ। আচ্ছা, একটা ভেক্টরকে কয়টা উপাংশে ভাগ করা যায়? দেখো, কেউ বলতিস অসংখ্য, কেউ বলতিস 2টা। এইটা ভালো করে খাতায় তুলে নাও। একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায় যখন তোমরা লম্ব উপাংশ নিবা, যখন দ্বিমাত্রিক তল, তখন কেবলমাত্র 2টা উপাংশ। আর একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়, এটা লিখে নিতে পারো খাতায়। দেখো, একটা ভেক্টর আমি নিলাম, এটাকে তো অসংখ্য উপাংশে ভাগ করা যায়, কিন্তু আমার এত কিছুর দরকার নেই। এখন আপাতত আমার দরকার আনুভূমিক উপাংশ আর লম্ব উপাংশ। এটা আনুভূমিক, এটা লম্ব। উপাংশ জিনিসটা কি এখন দেখো, এটা ধরে নাও এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমার এফ বল। দেখো উপাংশ আসলে জিনিসটা কি? উপাংশ মূলত আমি এখানে এখন বর্তমান যেটা দেখাচ্ছি সেটা লিখে নিতে পারো, পরে আবার এটা দেখাবো একটু পর, আবার এটা আলাদা টপিকই আছে। লম্ব অভিক্ষেপ, প্রথমে দেখো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি জিনিস। লম্ব অভিক্ষেপের নিচে এটা ইকুয়ালস টু লিখতে পারো ছায়া। লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা ছায়া। দেখো তো এই পাশে যদি আমি একটা আলো ফেলি, এইটার একটা ছায়া এটার উপর পড়বে না, তখন কি এটা বাঁকা মনে হবে? তখন তো মনে হবে এইটুকু একটা সোজা একটা রেখা, তাই না?
এইটুকুর মানটা কতটুকু? এটা যদি আমার থেটা হয় আর এটা যদি এক্স হয়, দেখো তো ভূমি দেয়া আছে, অতিভুজ দেয়া আছে, তাহলে কিসের সূত্র? কস। কস থেটা ইকুয়ালস টু আমার কি? এক্স বাই এফ। তাহলে এক্স এর মান কত? এফ কস থেটা। এগুলো তোমরা পারো, তারপর হালকা করে দেখাচ্ছি। এই পাশে যদি আলো ফেলি তাহলে দেখো এই কোণটা যদি থেটা হয়, এই কোণটা তাহলে কি? 90 মাইনাস থেটা, তাই না? 90 মাইনাস থেটা যদি হয়, এই উপাংশ এইটুকু, এই y এর মানটা কতটুকু? দেখো cos 90 মাইনাস থেটা ইকুয়ালস টু y বাই f। এটা ভূমি ছিল, এটা আমার অতিভুজ ছিল। দেখো y ইকুয়ালস টু f cos 90 মাইনাস থেটা। cos 90 মাইনাস থেটা ইকুয়ালস টু কি লেখা যায়? sin থেটা। তাহলে y ইকুয়ালস টু f sin থেটা। এখন এইটা থেকে তোমরা আরেকটা নতুন সূত্র এইটা দিয়েও করতে পারো। নতুন একটা সূত্র দিচ্ছি, ওই সূত্র দিয়েও এইগুলা ম্যাথ করতে পারো। এটা তোমার স্থিতিবিদ্যাতে আছে, ম্যাথে লিখে নাও। বল ত্রিভুজের সাইন সূত্র। বল ত্রিভুজের সাইন সূত্র। বল ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, বল ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে, তিনটা বল একটা জায়গায় সাপোজ ক্রিয়া করছে আমার। তার আগে আরেকটা জিনিস তোমাদের দেখাই। আচ্ছা দেখো, এই দুইটা ভেক্টর যে আমি লম্ব অংশ নিলাম দুইটা, তাই না? এই দুইটা লব্ধি করলে এফ বল আসে, এটা তোমাদের জানা আছে কি? আচ্ছা তাও আমি দেখাই, হয়তো অনেকের জানা নাই, দেখাই আমি। এই দুইটা যদি আমি করি, আবার কিন্তু আমার এফ বলই আসবে। এক্স সমান আমার কি? এফ কস থেটা, আর ওয়াই কস আমার ছিল এফ সাইন থেটা। দেখো এই দুইটা লব্ধির মান ধরে নাও আর, তাহলে আর ইকুয়ালস টু কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy কস কোণ কত এখানে? 90 ডিগ্রি। কস 90 এর মান কত? তাহলে এই পুরাটা আমার 0, এটা লেখার আমার দরকার নাই। এক্স এর মান কত আমার? এফ কস থেটা, তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর মান এফ সাইন থেটা। দেখো তো এখানে এফ স্কোয়ার কমন নিতে পারি না আমি? যদি এফ স্কোয়ার কমন নেই তাহলে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। এইটা মান কত? 1। তাহলে দেখো এখান থেকে এফ আসে। যদি কোনো ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করো, ওই দুইটা উপাংশের লব্ধি আবার ওই ভেক্টরই পাওয়া যায়। এখন এখানে দেখো, এটা মনে করো পি বল, এইটা কিউ বল, আর এইটা হচ্ছে আমার আর। লব্ধিটা পির সাথে থেটা কোণ করছে, আর লব্ধিটা কিউ এর সাথে, আচ্ছা এইটা দিলাম আলফা, না সেটাই দিই, ঠিক আছে সমস্যা নাই। আর এইটা দিলাম বেটা, আর এর সাথে বেটা কোণ তৈরি করছে। এখন বল ত্রিভুজ সাইন সূত্রটা হচ্ছে, প্রথমে পি লিখবা, কিউ আর, ঠিক আছে? এই তিনটা লিখার পরে কিসের সূত্র আমাদের? এটা সাইনের সূত্র। তিনটাতে সাইন লিখে নেবা, সাইন সাইন সাইন। এখন কোনটা আমরা কোনটা নিব? দেখো যখন পি বলটা নিব, এটা আমার পি বল না, তখন কিউ আর আর এই দুইটার মধ্যবর্তী কোণ, এটা এইভাবে লেখা হয় কিউ আর, এই দুইটার মধ্যবর্তী কোণ। উপরে যখন আমার পি থাকবে তখন কিউ আর এর মধ্যবর্তী কোণ। আচ্ছা যখন তাহলে কিউ নিব, তখন কোনটা নিব আমি? পি আর আর এর মধ্যবর্তী কোণ, তাই না? আর যখন আর নিব তখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন দেখো এখান থেকে এই সূত্র, এখন আসলে দেখো এইটা আমরা প্রমাণ করতে পারি কিনা। এখন এই জায়গায় পি এর জায়গায় আমার কি আছে? দেখো তো এক্স, কিউ এর জায়গায় আমার আছে ওয়াই, আর এর জায়গায় আছে আমার এফ, তাই না? এখন পির জায়গায় আমি বসালাম এক্স, কিউ এর জায়গায় ওয়াই, আর এর জায়গায় এফ। এখন দেখো পি কি ওখানে কি আর কিউ আছে, তাহলে এখানে ওয়াই আর এফ এর মধ্যবর্তী কোণ না? যখন আমি এক্স নিছি, ওয়াই আর এফ এর মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস থেটা, সাইন 90 মাইনাস থেটা। এখন যখন ওয়াই নিব আমি, এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ কত আমার? থেটা, তখন সাইন থেটা। আর দেখো তো এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে এখানে আমি এফ এর নিচে লিখবো সাইন 90 ডিগ্রি।
এখন এইটার সাথে একবার এইটা আবার এইটার সাথে ওইটা নেব। দেখো প্রথমটা এইটা যদি নেই একবারে লিখলাম আমি sin 90 মাইনাস থিটা মানে কি cos থিটা, আর sin 90 এর মান কত 1 না, এটা আমি একবারে f লিখলাম। তাহলে দেখো তো এই সূত্রটা কি প্রমাণ করা যায় f cos থিটা, আর এখান থেকে আসে একবারে লিখে দিলাম f sin থিটা। এই সূত্রটা তোমরা ইউজ করতে পারো যখন কোণ দেয়া থাকবে, ইউজ করতে পারো অনেক সময়, অনেক সহজেই ম্যাথগুলো করা যায় ওই সূত্র দিয়ে। এখন 3 নাম্বার তুলে নিয়ে তোমরা নিজে নিজে করো, দেখো একদম সহজ একটা ম্যাথ। এই সূত্র দিয়েও করতে পারো অথবা এখান থেকে উপাংশের সূত্র দিয়েও করতে পারো, এটা খুশি তোমাদের। দেখো একটা আসবে f cos 30 ডিগ্রি, তাহলে 150 cos 30 মান √3/2, 75 √3। আরেকটা আসবে f sin 30 150, আর এটার মান হাফ 75। দেখো দুইটা মান আসবে। এটা যদি হয়ে যায়, এখন তোমাদের সবার সব থেকে পরিচিত এই চ্যাপ্টার মানে তো নদী নৌকা, টাইপ 4 লিখে নাও নদী নৌকা। দেখো নদী নৌকার ক্ষেত্রে তিনটা কেস হতে পারে এই নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে। প্রথমত এইটা মনে করো আমার নদী, এটা স্রোতের বেগ ইউ। প্রশ্ন আবার এরকম করতে পারে যে সোজাসুজি আমি নদী পার হবো, সেক্ষেত্রে প্রশ্ন করতে পারে, তাই না? সোজাসুজি নদী, সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে আমার চালনা করতে কোন দিকে হয়, এই দিক বরাবর। আচ্ছা, আরেকটা আমার কেস হতে পারে, দেখো আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে ন্যূনতম সময়ে আমাকে নদী পার হতে হবে। ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি, আচ্ছা এটা দেখাচ্ছি আমি, আপাতত দেখে নাও শুধু ইউভি। এরকম করলে আমরা ন্যূনতম সময়ে নদী পার হতে পারি, তাই না? আরেকটা আমাদের প্রশ্ন হতে পারে, আমি যে কোনো একদিকে গেলাম আর কি, সেইটার ক্ষেত্রে কিভাবে আমি নদীটা পার হবো। ঠিক আছে, এখন প্রথম ফার্স্ট কেস লিখে নাও, সোজাসুজি হারাহারি বা ন্যূনতম সময়ে নদী পার, কেস 1। সোজাসুজি বা হারাহারি বা ন্যূনতম সময়ে নদী পারাপার। এইটার ক্ষেত্রে প্রথমে সূত্র লিখবা সময়, ন্যূনতম দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে আমার সময় কতটুকু লাগবে। সময়ের সূত্র হচ্ছে সময় t ইকুয়ালস টু t বাই ভি সাইন আলফা। এইটা লব্ধি বেগ, এইটা তো সবাই জানো তাই না? এটা হচ্ছে আমার লব্ধি বেগ। 2 নাম্বার লিখবা লব্ধি বেগের সূত্র, লব্ধি বেগ ভি সাইন আলফা ইকুয়ালস টু, এখন দেখো এইটা তো সবাই পরিচিত, প্রচুর প্রশ্ন আসে, কত ডিগ্রি কোণে নৌকা চালনা শুরু করলে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবো, তাই না? মান কত আসে, বেশিরভাগই 120 ডিগ্রি। দেখো এইটার ক্ষেত্রে এমসিকিউ তে তোমরা এইটা এই শর্টকাটটা ইউজ করতে পারো, শর্টকাট না এটা সূত্র দিয়ে আসে আর কি, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটাও যদি মনে না থাকে তোমরা ডিরেক্ট এভাবে মেনে দিবা, cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়। দুইটা বেগ থাকবে না, যেটা ছোট মান সেটা উপরে দিবা, যেটা বড় সেটা নিচে দিবা, তাহলে হয়ে যাবে। এইটা থেকে কয়েকবার প্রশ্ন আসছে, কিন্তু তোমরা প্রশ্ন ব্যাংকে দেখবা এই যে মধ্যবর্তী কোণ থেকে আর সময় থেকে, এইটা লেখা হয়ে গেলে লিখবা কেস 2 ন্যূনতম সময়ে নদী পারাপার। আচ্ছা আচ্ছা, এখানে ভুল লিখছিলাম, এখানে ন্যূনতম দূরত্ব হবে, তোমরা কেউ বলনি তো, এটা ন্যূনতম দূরত্ব হবে কিন্তু। এখন কেস 2 লেখো ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়। ন্যূনতম সময়ে নদী পারাপার।
আচ্ছা, ন্যূনতম সময় মানে কি? দেখো সময় সূত্রটা আমি আগে বসাই, ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, তাই না? ন্যূনতম মানে কি? টির মানটা কম হতে হবে, তাই না? টির মান যত কম সেটা একদম, যেটা কম সেটাই তো হচ্ছে ন্যূনতম, কম হতে হবে। নদীর দৈর্ঘ্য কি তুমি চেঞ্জ করতে পারবা? আচ্ছা, তাহলে এইটা আমার ফিক্সড। তাহলে নিচে কিছু একটা আমার চেঞ্জ করতে হবে। এখন দেখো তো, একটা তুমি নৌকা সাপোজ নিয়ে গেছো, ওইটা সর্বোচ্চ 5 মিটার/সেকেন্ড বেগে যাইতে পারে। তুমি চাইলেই কি 6 মিটার করতে পারবা? তাহলে এইটাও আমার ফিক্সড হয়ে গেল। তাহলে পুরাটা নির্ভর করতেছে কার উপর? দেখো তো, টি আর সাইন আলফা দুইটা কি পরস্পরের বিপরীত, তাই না? এইটার মান তাহলে যত বাড়বে এটা কমবে। সাইন আলফা সর্বোচ্চ মান কত? সাইন আলফা সর্বোচ্চ মান 1। স্যারের 30টা লেকচারের মধ্যে একটা ভিডিওতে ছিল কিন্তু এটা। সাইন আলফার -1 থেকে 1, এটা সাইন আলফা রেঞ্জ না? এটা কিন্তু সাইন আলফার রেঞ্জ। তাহলে এইটার মান যখন 1 তখনই কেবলমাত্র টি মিনিমাম, তাই না? দেখো সাইন আলফার মান কখন 1 হয়? আলফার মান কত ডিগ্রি হলে সাইন আলফার মান 1 হয়? তাহলে সাইন 90 ইকুয়ালস টু 1। তার মানে আলফা 90, আলফাটা কি ছিল আমার? কত বেগে আমি নৌকা চালনা শুরু করব? দেখো, আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা শুরু করি, আমি গেলাম কোন দিকে সেটা ব্যাপার না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা শুরু করি তখন কেবলমাত্র ওই ন্যূনতম সময়ে আমি পার হতে পারবো। এই বিন্দু থেকে আমি শুরু করলাম। 90 ডিগ্রি মানে কি? এই যে সোজা এইদিকে, এইটা আমার ভি আর এইটা আমার ইউ। লোকটি আমার মাঝখান দিকে কোনো একটা দিকে যাবে, সেটা সমস্যা নাই আমার। লোকটি ধরলাম ডাব্লু ধরলাম, মাঝখান দিয়ে যাবে, এটা সমস্যা না। আমার মেইন টার্গেট হচ্ছে আমি সোজাসুজি চালানো শুরু করব, যেদিকে যাই আমার ন্যূনতম সময় ওই পাশে যেতে হবে, মানে ওই পাশে কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। অনেকের জন্য, সবার জন্য না। এখন দেখো, ন্যূনতম সময়ের টপিকটা লিখে কয়েকটা সূত্র লিখে নাও। ন্যূনতম সময়টা আমার কতটুকু? তাহলে টি ইকুয়ালস টু ডি বাই, আমি একবারে ভি লিখলাম কারণ সাইন আলফার মান কত? 1। এখানে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এগুলো সূত্রের প্রমাণ দেখানো সম্ভব না, ওই জন্য আগে বললাম 1 ঘন্টার মাত্র ক্লাস, 1 ঘন্টা 15 মিনিট। মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, এই জন্য এটা লিখে দিলাম না কিন্তু। এখন দেখো, এই যে আমার লব্ধিটা, এইটা তো স্রোতের সাথে একটা কোণ করবে, তাই না? এটাকে আমি ধরলাম থেটা। এই থেটাটার আমি মান বের করব। এইটা যদি থেটা হয়, দেখো তো এইটা কি 90 মাইনাস থেটা না? আর এই যে নৌকা চালনা করলাম আমি সোজাসুজি, যাবো তো এই পাশে কোনো একটা জায়গায়, এখান থেকে আমি দূরে সরে গেছি না? এখান থেকে যে দূরে সরে গেছি, এইটুকুকে বলা হয় এক্স, যেটার নাম হচ্ছে পার্শ্বীয় সরণ। এইটা ইঞ্জিনিয়ারিং এর জন্য হট টপিক, পার্শ্বীয় সরণ। এই জিনিসটা লিখে নাও। তাহলে এখন এই চিত্রে দেখো, এইটা আমার লব্ধি, এইখানে এক্স আর এখানে এইটার দূরত্ব ডি না? আর এই কোণটা আমার কত? 90 মাইনাস থেটা। দেখো তো, লম্ব দেয়া আছে, ভূমি দেয়া আছে, আমি তাহলে tan এর সূত্র বসাতে পারবো না? tan 90 মাইনাস থেটা ইকুয়ালস টু কি? এক্স বাই ডি। দেখা ঠিক আছে আমার? এখন 90 মাইনাস থেটা ইকুয়ালস টু কি? cot থেটা না? তাহলে এক্স বাই ডি, এটাকে আমি tan থেটাই নিয়ে আসবো, তাহলে tan থেটা ইকুয়ালস টু ডি বাই এক্স না? ঠিক আছে এটা। এখন থেটার মানটা কত আসে দেখো, tan ইনভার্স ডি বাই এক্স। লিখে নাও এখানে, থেটা ইকুয়ালস টু tan ইনভার্স ডি বাই এক্স। এখন তোমাদের ভুলটা হয় কোন জায়গায় দেখো, থিটাটা আমি নিছিলাম কোনটার সাথে? স্রোতের সাথে না? আর আমাদের প্রশ্ন সাধারণত বের করতে দেয় এই কোণটা। তারপরে আমরা এইভাবে থিটাটা বের করে অ্যান্সার দিয়ে আসি, তারপর চিন 4/4। কিন্তু আমাদের থিটাটা বের করতে বলছে কোনটা? এখানে থিটা, আর এইটা আমার বের করতে বলছিল। এইটা ভালো করে লক্ষ্য রাখবা, প্রশ্নে কিন্তু সাধারণত এইটাই চাই, কারণ এই জায়গাতেই ভুলটা হয়। এখন দেখো, এই দিকে আমার ভি কাজ করতেছে না? এখানে দেখাই,
নিচে অনেকে দেখতে পাবে না। দেখো এইদিকে আমার ভি কাজ করতেছে, এইদিকে ইউ। ইউ যদি এইদিকে হয় এখানেও তো আমি ইউটা নিয়ে যেতে পারি, তাই না? ভেক্টর শিফটিং যাকে বলে, এটাও তো তাহলে ইউ, তাই না? পানির স্রোত তো শুধু এখানে নাই, এখানে তো পানির স্রোত আছে। দেখো তো এটার ক্ষেত্রে আমি লিখতে পারবো না tan 90 মাইনাস থেটা, সেম ভাবে লিখতে পারবো না ইউ বাই ভি। তাহলে cot থেটা ইকুয়ালস টু ইউ বাই ভি, tan থেটা ইকুয়ালস টু তাহলে ভি বাই ইউ। এটা আরো এক ভাবে প্রমাণ করা যায়, ওইটাও দেখাচ্ছি। অতএব থেটা ইকুয়ালস টু tan ইনভার্স ভি বাই ইউ, এটাও এখানে লিখে নাও। tan ইনভার্স ভি বাই ইউ। এটা আরো একভাবে দেখানো যায়, দেখাচ্ছি, দাঁড়াও। দেখা হয়েছে এটা? এখন দেখো এইটা আমার থিটা কোণ ছিল না, সূত্র এটা মনে আছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কার সাথে হয়েছে এটা? ইউ এর সাথে না? তাহলে tan থেটা ইকুয়ালস টু এখানে আমার ইউ, তাহলে ভি সাইন আলফা প্লাস ভি কজ আলফা, তাই না? আলফার মানটা এখানে কতটুকু? আলফার মানে পুরাটা না, কতটুকু? 90। এখানে তাহলে আমি 90 বসালাম, এখানেও 90। cos 90 এর মান কত? 0। তাহলে এই পুরাটা হয়ে যাবে 0, আর sin 90 এর মান আবার 1। তাহলে দেখো তো tan থিটা ইকুয়ালস টু v বাই u, তাই না? অতএব থিটা ইকুয়ালস টু tan ইনভার্স v বাই u। যেটা তোমাদের খুশি, দুইটাতেই প্রমাণ করা যায়। এখন লিখবা পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ জিনিসটা কি? এখান থেকেই কিন্তু প্রশ্ন হয়, উদ্ভাসে এখান থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা। যখন উদ্ভাসে উঠতে হবে মাস্ট পার্শ্বীয় সরণ থেকে একটা প্রশ্ন পাবাই। আচ্ছা, এইটা তো আমি সোজাসুজি গেছিলাম এই জন্য পাশ দিয়ে গেছি, তাই না? এরকমও তো হতে পারে যে আমি চালনা করছি এইদিকে, হতে পারে না এরকম? নৌকা এইদিকে চালনা করলাম মনের খুশিতে। এখন দেখো তো লোভ দিতে হলে এই দিক বরাবর একটা জায়গা যাবে না আমার? এই কোণটা আমার মনে করে দেয়া আছে আলফা, আর এইটা থেটা। এখন পার্শ্বীয় সরণ কতটুকু দেখো তো। এখানে আমার যাওয়ার কথা ছিল, যদি স্রোত না থাকে আমি এখানে যাইতাম, কিন্তু স্রোতের কারণে আমি গেছি কোথায়? এখানে না? তাহলে এই পুরাটা আমার কি পার্শ্বীয় সরণ না? এইটুকু। এই পার্শ্বীয় সরণটা কোন দিকে? এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো তো পার্শ্বীয় সরণটা কোন দিকে আছে আমার? এক্স অক্ষের দিকে। তাহলে পার্শ্বীয় সরণ যদি আমি বের করতে চাই, এস ইকুয়ালটা আমাদের সূত্র কি ছিল? ভিটি। এখানে এস এর জায়গায় পার্শ্বীয় সরণ কতটুকু? এক্স। ভিটা দেখো তো এই দিক বরাবর সরণ হচ্ছে, তাহলে ভিটা আমার এই দিক বরাবর নিতে হবে না? এই দিক বরাবর আগেই অলরেডি একটা কাজ করতেছে কি? ইউ। ইউ পুরাটা তো এদিকে কাজ করতেছে। আর এই যে আমার ভিটা আছে, এই ভির তো দুইটা উপাংশ, এই দিক বরাবর কি? ভি কজ আলফা। আর এইটা ঠিক লম্ব বরাবর কি আছে? ভি সাইন আলফা। আচ্ছা, এইটাকে কোনো কাজে লাগতেছে আমার সরণের ক্ষেত্রে? এটা তো এই দিকে যাইতে সাহায্য করে, আমার তো যাচ্ছে এই দিকে, তাহলে কি ভি কজ আলফাটা কেবলমাত্র আমার সাহায্য করতেছে। তাহলে দেখো এই দিক বরাবর মোট কতটুকু বেগ? ভি এক্স নিলাম, এক্স অক্ষ বরাবর, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে দেখো এখানে সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এই সূত্রটা লিখে রাখো, এইটাতে ম্যাথ করাবো একটু পরে। এখন দেখো এইটা লেখা হয়ে গেলে যখন আমরা এই সোজাসুজি চালনা করছি, মানে ন্যূনতম সময়ের জন্য সোজাসুজি চালনা করছি, তখন এক্স এর মান কত এটা বের করতে হবে না আমাদের? দেখো তখন এক্স ইকুয়ালস টু এইদিকে আমার ইউ কাজ করতেছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এইদিকে ভির উপাংশ কত? ভি কস আলফা না? তাহলে ভি কস 90 ডিগ্রি, কস 90 এর মান কত? 0। তাহলে 0। এই দিকে কি কোনো ভি এর উপাংশ আছে? এটা স্পেশাল কেসে রাখবা, যখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা ন্যূনতম সময়ে তখন x ইকুয়ালস টু ইউটি, এখানে টি হচ্ছে মিনিমাম।
এটা স্পেশাল কেস। এখন তোমরা এই 4 নাম্বার ম্যাথটা তুলে নাও। 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর পাড়ে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে শুরু করলো। বোটের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। পুলিশের বোট চোরটিকে ধরলে চোরের বেগ কত? অনেক বড় একটা ম্যাথ না? এখন দেখো, এই পাশে ছিল সেই চোরটা, তার ঠিক বিপরীত দিকে পুলিশকে দেখছে, এখানে ছিল পুলিশের বোট। কিন্তু সমস্যা হলো এই চোরটা ফিজিক্স পড়েনি, মানে ফিজিক্স পড়ছে ভেক্টর চ্যাপ্টারটা স্কিপ করছে, এই জন্য নদী নৌকার অঙ্ক জানে না। কিন্তু পুলিশ স্কিপ করেনি। দেখো এখন এই পুলিশকে দেখার সাথে সাথে পার বরাবর এই দিকে দৌড় শুরু করে দিছে, তাই না? সমবেগে কথা বলছে কিন্তু। তার মানে চোরের স্মরণ কতটুকু? এস ইকুয়ালস টু ভিটি, তাই না? আর পুলিশ করছে কি, এখান থেকে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। এটা কিন্তু যাত্রা শুরু করছে 60 ডিগ্রি কোণে। এখন এই পুলিশের সূত্র এখনই আমি কি দিলাম, এই পুলিশ আমরা কি নিব? অনুভূমিক উপাংশটা নিব, তাই না? দেখো অনুভূমিক উপাংশ কি কি আছে আমার, একটা আছে স্রোতের বেগ আর একটা পুলিশের অনুভূমিক বেগ। তাহলে ইউ প্লাস ভি, এখানে কস আলফার মান কত? 60। দেখো তো পুলিশের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু এইটা না? এখন দেখো চোর এইখান থেকে যাত্রা শুরু করলো আর পুলিশ এইখান থেকে, দুইজন এই জায়গাতে এই জায়গায় না, এই জায়গাতে সাপোজ মিলিত হয়েছে, দুইজনের কি সেম টাইম লাগবে না? তাহলে যদি সমস্যা হয়, দেখো সাপোজ তুমি এখানে আসো, তুমি আসো কালীতলাতে, আর তোমার একটা ফ্রেন্ড আছে মাটিডেলিতে, একই সময় যাত্রা শুরু করে দুইজনের 7 মাথায় গেছো। দেখো দূরত্ব কিন্তু দুইজনের আলাদা, তাই না? কিন্তু যাত্রা শুরুও করছো একই সময়, আবার একই জায়গায় গেছো, তাহলে কি সময় দুইজনের সেম না? হ্যাঁ, টাইম কিন্তু দুইজনের সেম। টি যদি এখানে সেম হয় তাহলে দেখো তো এইটার ক্ষেত্রেও টি দুইটা সেম না? আর অতিক্রান্ত দূরত্ব, এই চোর যতটুকু গেছে এই পুলিশও কিন্তু ঠিক ততটুকুই গেছে, কারণ পার্শ্বীয় সরণ আমাদের, এটা সূত্র কি পার্শ্বীয় সরণ না? তাহলে এইটা এক্স ইকুয়ালস টু এস আমরা লিখতে পারবো না? পার্শ্বীয় সরণ যেটুকু হয়েছে চোরও তো ঠিক ততটুকুই গেছে, তাই না? দেখো এস ইকুয়ালস এক্স ইকুয়ালস আমার কি ছিল? ইউ প্লাস ভি কস 60, আর চোরের বেগ সাপোজ ধরলাম আমি ভি এ ইকুয়ালস টু, ও এখানে টি ছিল ভি টি, ওই পাশ থেকে আমি টি কাটতে পারি। তাহলে দেখো চোরের বেগ ভি এ ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস 60। দেখো ইউ এর মান সম্ভবত দেয়া আছে 4, আর ভি হচ্ছে 5, cos 60 এর মান হাফ, 6.5 মিটার পার সেকেন্ড। এইটুকু ম্যাথটা কিন্তু এই যে এই 3 লাইনের ম্যাথ। এইরকম প্রশ্ন পাবা তোমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে। এখন যাদের লেখা হয়ে গেছে লিখে নাও টাইপ 5 আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ প্রথমে লিখবা একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, এই কথাটা বাংলায় লিখে রাখবা আপেক্ষিক বেগের নিচে। একজনের সাপেক্ষে আরেক অন্যজনের বেগ বা আরেকজনের বেগ। তোমাকে আমি যদি প্রশ্ন করি যে 2 থেকে বা 2 এর সাপেক্ষে 7 কত বড়, 7 কত বড়, কত বড় এটা? 5। কেমনে নির্ণয় করছো? 7 মাইনাস 2 ইকুয়ালস টু 5। দেখো তার মানে কি যার সাপেক্ষে ওইটাকে আমরা কি করি? বাদ দেই, হিসাব থেকে ওইটাকে আমরা বাদ দেই, তাই না? দেখো এই জায়গায় সাপোজ, আচ্ছা চিত্র না দিয়ে তোমাদের হালকা করে আগে বুঝাই দেই।
ভিএ একটা ব্যক্তি ছিল আর ভিভি দুইজন মানুষ যাচ্ছে আর কি। এই ভিভি এই ব্যক্তিটার সাপেক্ষে এইটার আমরা বেগ নির্ণয় করব। তাহলে যার সাপেক্ষে সেটাকে কি করব আমরা বাদ দিব। তাহলে আপেক্ষিক বেগ কত ভি এ মাইনাস ভিবি, এইটাকে লেখা হয় ভি এ বি। এইটা যেন ভুল না হয়, বি এর সাপেক্ষে এ এর বেগ, যেটা সাপেক্ষে সব থাকবে। ঠিক আছে, এখন একটা ম্যাথ লিখতে পারো এখানে। হ্যাঁ, ওইটা লিখে দেওয়া হয়নি, একটা ম্যাথ লিখে নাও। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ট্রাকটির বেগ কত। দেখো, এইটা আমার হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা মনে করো পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। এখন গাড়িটা আমার কোন দিকে ছিল, পূর্ব দিকে ছিল, তাই না? আর গাড়ির বেগ ছিল আমার 40 কিমি পার আওয়ার, এইটা ছিল গাড়ির বেগ। এখন গাড়িতে একটা চালক আছে, এই চালক দেখতেছে যে একটা ট্রাক যাচ্ছে, মানে ট্রাক উত্তর দিকে যেতে দেখলো। একটা ট্রাক যাচ্ছে, সেটা মনে হচ্ছে যে উত্তর দিকে যাচ্ছে। এই গাড়িটার কাছে মনে হচ্ছে যে এটা উত্তর দিকে যাচ্ছে এই ট্রাক। তার মানে কি এইটা কি আপেক্ষিক বেগ না? দেখো জিনিসটা আগে বোঝো তোমরা। সূত্রটা আবার এইটা, কারের সাপেক্ষে ট্রাকের বেগ ইকুয়ালস টু কি ভিটি মাইনাস ভিসি। এখন দেখো ওখানে প্রশ্ন লেখা আছে যে এই গাড়ির চালক দেখলো যে উত্তর দিকে 40√3 বেগে যাচ্ছে। দেখলো, মূলত তো এইদিকে যায়নি, তাই না? তার মানে কি এইটা আমার ভিটিসি এর মান কিন্তু দেয়া আছে, আর ভিসি এর মান তো এটা আমরা জানি 40, আর ভিটিসি এর মান কত 40√3। দেখো এইটা আমরা এখন কিভাবে করব, এইটার তোমার মান দরকার। তাহলে ভিটিসি প্লাস ভিসি, তাহলে ভিটির মানটা হচ্ছে √ ভিটিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ভিটিসি ইন্টু ভিসি কস, দেখো তো কত। তাহলে ওইটা লেখার কি দরকার আছে আর? ডিরেক্ট এই লাইন লিখবা, তারপর দেখো অ্যান্সার আসবে 80 কিলোমিটার পার আওয়ার। এটা যদি হয়ে যায় তাহলে তোমরা লিখতে পারো এখন ডট গুণন। আচ্ছা, ডট গুণন তো সবাই করতে পারো, তাই না? আমি দেখাবো ডট গুণন কোন কোন জায়গায় তোমরা প্রয়োগ করবা। এ আর বি একটা যদি দেয়া থাকে, আচ্ছা তোমরা একটা করো, আই প্লাস জে, এটা ডট গুণন কত আসে দেখো তো। কত আসছে এটা, এ ডট বি 5, তাই না? আচ্ছা, এটা কি জন্য দিলাম, এটা কারণ আছে। ডট গুণনে এইটা আমার সূত্র না। দেখো এইখান থেকে আমরা কি কি বের করতে পারি, লম্ব অভিক্ষেপ কি বলছিলাম, দেখো তো মনে আছে তোমাদের? এইটা মনে করো আমার এ যদি হয়, এটা লম্ব অভিক্ষেপ যদি আমরা নেই, এটা লম্ব অভিক্ষেপ কত, এ কস সেটা না? তার মানে কি এইটা দিয়ে আমি লম্ব অভিক্ষেপ বের করতে পারি। এইটা কি আমাকে বলতে পারবে কি যে লম্ব অভিক্ষেপ আর উপাংশ এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, একটা স্কেলার আর একটা ভেক্টর। এটা হচ্ছে এই যে দ্রুতি আর বেগ ছিল না আমাদের, এইরকম। দ্রুতি হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, একই জিনিসই, দুটো এইটুকুই আলাদা। এইটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে এইটা প্রকাশের জন্য আমার কি একটা অতিরিক্ত দিকের দরকার আছে। এখন তোমরা তোমাদের যদি কাছে প্রশ্ন ব্যাংক থাকে তাহলে ওই দিকে দেখো, না হলে আমি লিখে দিচ্ছি। একটা প্রশ্ন আছে আই প্লাস জে এর দিকে এ ইকুয়ালস টু 2i+3j ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এটা 1 নম্বর প্রশ্ন, ওয়েট 19-20 প্রশ্ন। লিখে দিচ্ছি, দাঁড়াও। আই প্লাস জে ভেক্টরের দিকে a equals to 2i+3j
ভেক্টরের উপাংশ নিরূপণ করো, এরকম লেখা আছে দেখো। ভেক্টরের উপাংশ নিরূপণ করো। দেখো আমাদের চাইছে কি এখান থেকে উপাংশ চাইছে, তার মানে কি এখানে অবশ্যই একটা দিক থাকবে আমার। আগে আমরা এইটার লম্ব অভিক্ষেপটা বের করে নিই, নিয়ে তারপরে শুধু দিকটা দেখালে তো আমার উপাংশ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সূত্র আমাদের কি ছিল? এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এই জায়গায় দেখো আমাদের এ তো দেয়া আছে এইটা, আর এইটাকে তোমরা বি ধরে নিবা, এইটাকে বি ধরে নিবা, ঠিক আছে? এখন দেখো তো একটু আগে তোমরা এটাই বললা না, এ ডট বি এর মান বের করছো না তোমরা? এটার মান কত আসছে আমার? 5। আচ্ছা, মান বের করতে হবে কিসের? এ কস থিটা না? এটা তোমার মান বের করতে হবে, এইটাই তো লম্ব অভিক্ষেপ ইনটু বি। তাহলে এ কস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো আমি? 5 বাই বি, মানে এ ডট বি বাই বি, তাই না? বি মানটা কত দেখো তো? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 5 বাই রুট 2। এইটা আসলো আমার লম্ব অভিক্ষেপ, এই যে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। কিন্তু চাইছে কি? উপাংশ চাইছে, তাই না? দেখো, উপাংশ যদি চাই, উপাংশ ইকুয়ালস টু লম্ব অভিক্ষেপ এখন দেখো এই দিকটা নিব আমরা কার সাথে? প্রশ্নে আমাদের বলেই দিছে কি এই ভেক্টরের দিকে, তাই না? প্রশ্নে তো আমাদের বলে দিছে যে এইটার দিকে নিতে হবে। এখন তোমাকে আমি যদি বলি 5 গুণন 2, এটা কি 5 এর মান চেঞ্জ হয়ে গেল না? হয়ে গেল না? কিন্তু 5 যদি আমি তোমাকে 1 দেই তাহলে কি 5 আছে। এখন লম্ব অভিক্ষেপের সাথে এমন কিছু গুণ করতে হবে যেন এইটার মান আমার চেঞ্জ না হয়, তাই না? কারণ এইটার মান যদি চেঞ্জ হয় তাহলে ওইটা তার উপাংশ থাকবে না। দুটা তো একই জিনিস, শুধু দিকটা আমাদের বোঝাতে হবে। আচ্ছা, এখন আমাদের যে টপিক আসবে সেটা হচ্ছে একক ভেক্টর। দেখো, একক ভেক্টর কি ছিল আমার? এইটা যদি আমি একক ভেক্টর নেই, কি ছিল? বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। তাহলে আমি যদি এখানে 1 দ্বারা গুণ করে দেই তাহলে তো এটার কোনো চেঞ্জ হচ্ছে না। আর ভেক্টরের ক্ষেত্রে 1 হচ্ছে আমার একক ভেক্টর, যেহেতু বলছে এইটার দিকে, এজন্য আমি এইটার দিকে একটা একক ভেক্টর নিলাম। এখন দেখো লম্ব অভিক্ষেপ কত ছিল আমার? 2। এইটা বি ভেক্টর ডিভাইডেড বাই, এটা 1 না, বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। বি ভেক্টর আমার কি আছে? আই প্লাস জে, আর বির মান তো আমি এটাতে বের করলাম √2। তাহলে দেখো 5/2 আই প্লাস জে। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, যেহেতু রিসেন্ট আসছিল, তো এটা 19-20 এর কোশ্চেন বইতে। এইটা হয়ে গেলে এইটা দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুইটা ভেক্টর কখন লম্ব হয়? 90 ডিগ্রি হলে তো লম্ব হয়, কিন্তু ডট গুণনে আমরা কিভাবে বের করব? হ্যাঁ, এটা একটু শুধু লিখে নাও যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত a ডট b ইকুয়ালস টু 0। এটা শুধু খাতায় লিখে নাও যেন রিভিশন দেওয়ার সময় মনে হয় আর কি। এখন টাইপ 7 লিখবা ক্রস গুণন। ক্রস গুণন, দেখো তো a ক্রস b ইকুয়ালস টু b ক্রস a না? দেখো এইটা কিন্তু এমসিকিউ তে আসে, a ক্রস b ইকুয়ালস টু কখনো b ক্রস a হতে পারে না। যখনই উল্টা করে নিবা তখন কি দিক আমাদের চেঞ্জ হয়ে যায় না? ওই যে ডান হাতি স্ক্রু, আমি ওগুলো দেখালাম না আর কি। এইটা শুধু মনে রাখবা এমসিকিউ এর জন্য। কিন্তু a ক্রস b এর মান আর b ক্রস b এর মান কিন্তু সেম, এটা মনে রাখবা। এগুলা কিন্তু এমসিকিউ তে আসে, তোমাদের বিশেষ করে বোর্ড পরীক্ষায় এগুলো আসে। এই ক্রস গুণন আমরা কোন কোন জায়গায় প্রয়োগ করতে পারি? প্রথমে লেখো দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। লিখে নাও দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা শর্ত আছে, দেখো আমি এটা আগে দেখাই। মনে করো এ ভেক্টর আমার দেয়া আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস বি জেড কে। বি ভেক্টর দেয়া আছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। দুইটা ভেক্টর
সমান্তরাল হওয়ার শর্ত ছিল আমার ax বাই bx ইকুয়ালস টু ay ডিভাইডেড বাই by ইকুয়ালস টু আচ্ছা আচ্ছা az বাই bz। এটা শর্ত ছিল আমার, তাই না? আচ্ছা, এখন তোমাদের কাজ দেখো তো, প্রশ্ন এভাবে আসে যে a এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। দেখো তো a এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে? কত? -1 -1। আচ্ছা, আর কারো মত আছে কি? আচ্ছা, শর্ত আমার কি ছিল দেখো তো, ভালো করে লক্ষ্য করে দেখো তো শর্ত কি ছিল। এখন এইটাতে শর্ত বসাও 2/4 -a/2 5/15। তাহলে কি তোমরা বলতে চাচ্ছ যে 2/4 আর 5/15 একই জিনিস? এটা কি ঠিক আছে? এই দুইটা সারা জীবন সমান্তরাল হওয়া সম্ভব না, এইগুলো এমসিকিউতে আছে। এটা কিন্তু সমান্তরাল হওয়া সম্ভব না। যখন দেখবা এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সমান, তখন তুমি ক্যালকুলেশন শুরু করবা, তার আগে ক্যালকুলেশন শুরু করবা না। আর এইগুলাতে অপশন কিভাবে থাকে দেখো, বেশিরভাগই তো এই দুইটা নিয়ে কাজ করছো, তাই না? এই দুইটা করলে -1 আসছে। দেখো তো এই দুইটা নিয়ে কাজ করলে 5/15 যদি আমি করি, দেখো a ইকুয়ালস টু আসে -2 যদি যায় 2/3। এই দেখবা এটা অপশনে আছে, এটাও অপশনে আছে, ঘ নম্বরে থাকবে কোনোটি নয়, অথবা লেখা থাকবে সমান্তরাল হওয়া সম্ভব না। ঠিক হয়ে গেছে। এখন লিখো ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়, ক্রস গুণনে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তুমি লিখবা যদি দুইটি ভেক্টর a ও b কোন ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করে, যদি দুইটি ভেক্টর a ও b ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু a ক্রস b এর মান। এটা আগে লিখে নাও, তাহলে লেখা হচ্ছে 2 নাম্বার লিখে নাও। যদি দুইটি ভেক্টর a ও b সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তখন সামান্তরিকের ক্ষেত্রফল আসবে a ক্রস b। 2 নাম্বার লেখা যদি হয়ে গেছে, তাহলে 3 নাম্বার লিখবা যদি দুইটি ভেক্টর a ও b সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করে, তখন তার ক্ষেত্রফল হাফ ইন্টু a ক্রস b। এই তিনটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এই দুইটা বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন দুইটার জন্য ইম্পর্টেন্ট। 2 নাম্বার লিখবা যদি দুইটি ভেক্টর a ও b সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, সামান্তরিকের ক্ষেত্রফল a ক্রস b। আর যদি দুইটা কর্ণ নির্দেশ করে, তখন হাফ ইন্টু a ক্রস b এর মান। এগুলা কিন্তু ভুল হয়, অনেক বেশি ভুল হয়, সাবধানে করবা। এইটা লেখা হয়ে গেলে এখন লিখে নাও ঘনবস্তুর আয়তন। এই টপিকের মধ্যেই ঘনবস্তুর আয়তন। ঘনবস্তুর আয়তন, আমি তোমাকে একটা আয়তক্ষেত্র দিলাম, এটা দৈর্ঘ্য a, প্রস্থ b, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা? a b বা a ইন্টু b, তাই না? এখন যদি এটার উচ্চতা তোমাকে দিয়ে দেই, যদি উচ্চতাতে দিয়ে দেই, তাহলে এর তখন কি আয়তন আসবে না? তার মানে কি এটা যদি সি হয় a b c, তাই না? এখন আমাদের দেয়া আছে কি একটা ঘনবস্তু আছে, এইটার মানে এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, একটা ভেক্টর দেয়া আছে, তিনটা ভেক্টর দেয়া আছে, এটার আয়তন নির্ণয় করতে হবে। তখন আয়তন নির্ণয়ের সূত্রটা লিখে নাও a ক্রস b ডট c।
এটা হচ্ছে ঘনবস্তুর আয়তন নির্ণয়। এইরকম তো হতে পারে, আমি নিলাম না, আমি এ ডট বি ডট সি নিলাম, অথবা এ ক্রস বি ক্রস সি নিলাম, তাহলে কি ক্ষেত্রফল আসবে না? দেখো দেখো, এই সমতলে মনে করো আমার এ আর বি আছে, একটা যদি আমি এইটা নিলাম, এটা ক্ষেত্র, এটা একটা আয়তাকার বস্তু না, এটা নিলাম, দৈর্ঘ্য প্রস্থ দুইটা কি একই সমতলে আছে না? এই দুইটা মনে করো একই সমতলে আছে, এটা বি এটা এ, এইটা যদি আমি ক্রস গুণন করি দিকটা তাহলে কোন দিকে যাবে? উপরের দিকে না? এই যে ডানহাতি স্ক্রু নিয়ম, উপরের দিকে যাচ্ছে না তাহলে? আর সি ভেক্টরটা অর্থাৎ সি কিভাবে থাকে, এটা যদি একটা মোটা বস্তু হতো তাহলে দেখো তো, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, সিটা উপরের দিকে থাকতো না? তাহলে সি আমার আগে থেকে এই দিকে আছে, আর এইটা ধরো পি, এই দুইটার ক্রস গুণন করে আমি পি পাইছি, আর সি আগে থেকেই আছে। এখন এই দুইটা যদি আমি ক্রস করি তাহলে দেখো তো, এটা তো আবার মধ্যবর্তী কোণ 0°, তাই না? তাহলে সাইন 0°র মান কত? 0। তখন কি তোমরা ক্ষেত্রফল বের করতে পারবা? যদি আমরা ডট গুণন করি পি ডট সি, তাহলে দেখো তো, পি সি কস 0°, কস 0°র মান কত? 1। দেখো এখন আমরা এটা বের করতে পারবো, এই জন্য দুইটার সাথে ক্রস করে একটা ডট গুণন করতে হবে। যদি কারো জানা না যদি থাকে তাহলে এটা তুলে নিতে পারো। এইটা শুধু এ ক্রস বি ইন্টু সি না, এইটা দিয়ে আমরা তিনটা সূত্র বের করতে পারবো। দেখো, বি ক্রস সি ডট এ করলেও আমরা ওই মানটাই পাবো, আবার এ ক্রস সি ডট বি এটা করলেও কিন্তু আমরা সেম মানই পাবো, এই তিনটার ক্ষেত্রে সেম মানই আসবে। এখন আমাদের লাস্ট টপিক লিখবা, আর এটা অনেক ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একই সমতলে হওয়ার শর্ত, এটা তোমাদের ঘর নাম্বারেও আসে, তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত। একই সমতলে থাকার শর্ত হচ্ছে এ ক্রস বি ডট সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা আমি লিখলাম হঠাৎ করে, এটা কেমনে আসলো? এখন এখানে দেখো, এ ক্রস বি করলে কি আসে আমাদের? তাদের লম্ব দিকে একটা ভেক্টর আসে, তাই না? সি যদি একই সমতলে থাকে তাহলে এই দিকে কোথাও একটা থাকতো। এখন দেখো তো, সির সাথেও এটা লম্ব না, যেহেতু এই সমতলে সবকিছু আছে, ধরো এইটা ডট গুণনে এটা আসছে, দেখো তো, তাহলে এইটা সির সাথেও লম্ব না, সির সাথেও যদি লম্ব হয় তাহলে দেখো, এখন এই পি আর সি যদি ডট করি, পি সি কস 90, কস 90 এর মান কত? 0। দেখো 0 আসছে, এই জন্য তিনটা যখন একই সমতলে থাকে তখন এদের যেভাবে তোমরা আয়তন নির্ণয় করো, এটা ইকুয়ালস টু 0 আসে। কারণ আয়তনটা আসবে কিভাবে? এটার কি কোনো আয়তন আছে? ধরে নাও এটার উচ্চতা নাই, তাহলে কি এটা তুমি আয়তন বের করতে পারবা? মনে করো এই দৈর্ঘ্য আর এটা তুমি গুণ করলা, তাহলে কি আয়তন আমরা পাবো? এইরকম এইটাও। এখন এইটা আমরা খুব সহজেই বের করতে পারবো, এটা ইকুয়ালস টু 0 দিয়ে। তোমাকে আমি একটা ম্যাথ দিলাম যে a 2i প্লাস 3j প্লাস 5k, বি একটা দিলাম 4i 9j প্লাস 11k, সি দিলাম 2i প্লাস aj প্লাস 3k। এখান থেকে তোমাদের বলবে এ এর মান কত হলে ভেক্টর ত্রয় এক সমতলে থাকবে। তাহলে প্রথমে কি করবা? এই দুটা ক্রস গুণন, তারপরে ডট গুণন ইকুয়ালস টু 0, তাই না? তো এত কষ্ট করার কোনো দরকার নাই। দেখো, এই যে আমার তিনটা ভেক্টর দেয়া আছে না, এইটার আয়ের সহগ যে সহগ কে সহগ, মানে তিনটা নিয়ে প্রথমে তুমি নির্ণয় বের করবা। 2 3 5 4 9 11 2 a 3, এই যে নির্ণায়ক আসবে এই নির্ণায়কের মান আসবে 0। এইভাবে নির্ণায়ক দিয়ে যদি করো তাহলেও তোমরা সেম মানটাই পাবা, আর এইটা ইজিয়েস্ট হয়। এইটা দিয়ে যদি করো সময় লাগবে প্লাস 2 বার করতে হবে, একবার ক্রস গুণন করে নিয়ে আবার ডট গুণন করতে হবে, আর এইটাতে করে নিলে একবারই মান। এখন তোমাদের স্প্যাম কুইজ নিয়ে কিছু কথা বলি। তোমাদের স্প্যাম কুইজে রিটেন থাকবে 10টা প্রশ্ন, 10টা রিটেন প্রশ্ন পাবা, প্রত্যেকটার মান 10, তাহলে কত হচ্ছে? 100, এটা রিটেনের মার্কস। এখন এমসিকিউ থাকবে তোমাদের 28টা এমসিকিউ থাকবে,
আচ্ছা, চুকুরুয়ের নাম শুনছো তো, তাই না? চুকুরুয়েট আর কি। হ্যাঁ, চুকুরুয়েটে তোমার 100টা এমসিকিউ থাকে। এটা কতর মধ্যে পরীক্ষা হয় জানো কি তোমরা? 500 মার্কসের পরীক্ষা হয় কিন্তু এখানে। 500 মার্কসের পরীক্ষা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাতে, আর ইংলিশ, 4টা সাবজেক্ট থাকে। এই তিনটাতে 25 করে 75টা এমসিকিউ, এখানেও 25টা এমসিকিউ। কিন্তু এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটার প্রত্যেকটার মান হচ্ছে 6, আর ইংলিশের এমসিকিউ এর মান হচ্ছে 2। তাহলে এখানে আসতেছে আবার 50, আর এখানে 450। এই 500 মার্কের পরীক্ষা হয়। এই জন্য তোমাদের দেখো স্প্যাম কুইজে 18টা এমসিকিউ করা হয়েছে 5 মার্কের জন্য। এখানে 5 মার্কের 18টা এমসিকিউ হয়েছে, তাহলে কত মার্ক দেখো, 90 না? আর 10 মার্কস, 10টা দেওয়া হয়েছে 1 মার্কসের ভার্সিটি স্ট্যান্ডার্ড, তাহলে এটাতে কত, 10। তাহলে দেখো পুরা তোমাদের এই 100 100 200 মার্কসের এক্সাম হবে। আর এই এক্সাম খারাপ করলে কেউ বিচলিত হবে না, কারণ এই এক্সাম গুলো নেওয়া হয় তোমাদের খারাপ করার জন্যই। আমাদের প্রথমবারে হাইয়েস্ট মার্কস ছিল সম্ভবত 102, হাইয়েস্ট মার্কস আমাদের, আমরা যখন ছিলাম 102। তাহলে বুঝো কি লেভেলের প্রশ্ন হয় ওখানে। ভিক্টোরিয়ার প্রশ্ন আমি করিনি, আমি জানি না কেমন প্রশ্ন হয়েছে। আমি প্রথমবার পাইছিলাম সম্ভবত 82, তাও 13তম হয়েছিলাম প্রথমবার, বুঝি 82 পেয়ে। এই আমি পারছিলাম ওই সময় মাত্র 5টা রিটার্ন আমি করছিলাম, আর এমসিকিউ তো তখন হাতে দিতে পারিনি। এই এই পরীক্ষা যদি খারাপও হয় কোনো চিন্তার কারণে মনে করবে, যদি খারাপ হয় তাহলে বুঝবে না তোমার প্রিপারেশন আছে কিন্তু তুমি পারোনি, আরো ভালো প্রিপারেশন দরকার। আর যারা ভালো মার্কস তুলবা তারা তো আলহামদুলিল্লাহ। এখন প্রশ্নের উপরে, প্রশ্ন কেমন করছে সেটার উপরে। এখন প্রিপারেশন কিভাবে তোমরা নিবা? তোমাদের প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে না? রিটেনের জন্য প্রথমত তোমরা বইটা ভালো করে পড়বা, যদি বই পড়া থাকে তারপরে প্রশ্ন ব্যাংকে যতগুলা ম্যাথ আছে সবগুলা করবা, কোনোটা বাদ দেওয়ার দরকার নাই। আর ভালো একটা কাজ হয় কি, কি কি প্রশ্ন আসছে ওই টাইপ গুলো লিখে দিবে। যেমন দেখো তোমাদের করালাম না, 1 নম্বরে আসছে উপাংশ থেকে আসছিল, আমাদের সময় আসছিল নদী নৌকা থেকে। এইরকম করে তুমি লিখে নিবা যে কয়টা টাইপ থেকে এ যাওয়া পর্যন্ত প্রশ্ন হয়েছে, টাইপ গুলা পড়বা, তাহলে দেখবা ওই টাইপের মধ্যে বারবার প্রশ্ন হয়। আবার এই কাজটা করবা। আর এমসিকিউ এর জন্য তোমরা যেটা করবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংক তোমাদের ওখানে দেওয়া আছে, ভার্সিটি দেওয়া আছে, বিজ্ঞান প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, তিনটাই ভালো করে পড়বা। প্লাস ইসাক স্যারের বই আর তপন স্যারের বই, এই দুইটাই তো সাধারণত সবার। তপন স্যারের বই সমস্যা নাই, কিন্তু ইসাক স্যারের বই কিন্তু এমসিকিউ প্রচুর ভুল আছে, এটা একটু দেখবা, প্রচুর ভুল আছে, শুধু ভুল না, এখানে প্রচুর ভুল আছে, একটু দেখে দেখে সলভ করবা। এইগুলা করলে মোটামুটি প্রস্তুতি এনাফ।